প্রথমেই শুরু করি একটা খুবই সুখবর দিয়ে। গতকাল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে একটা হাই প্রোফাইল মিটিং হয়েছিল ইলেকশনের প্রিপারেশন, ইলেকশনের সময় সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে। খুব বড় একটা মিটিং, সেখানে বেশ কয়েকজন অ্যাডভাইজার ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন সিকিউরিটি এজেন্সি এবং ল এনফোর্সিং এজেন্সির প্রধানরা ছিলেন। তো এই মিটিংয়ে একটা প্রস্তাব ছিল যে 11ই ফেব্রুয়ারি বুধবার একটা প্রস্তাব ছিল যে যাতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তো কারণ একটা খুব নির্বাচনের আগের দিন, এর ফলে যেটা হবে যে যারা অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেখানে ভোটার সেখানে ভোট দিতে পারবেন, এবং এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার যে ম্যানেজমেন্টটাও অনেকটা বেটার করা যাবে। তো আজকে এই ক্যাবিনেটের উইকলি মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে। তো আজকের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছে। 11ই ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি। আরও একটা গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে শ্রমিক ভাই বোনদের জন্য। অনেক শ্রমিক ভাই বোনরা বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করেন, তো শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এই ছুটিটা হবে 2 দিন। মঙ্গলবার শিল্পাঞ্চলের শুধুমাত্র শ্রমিক ভাই বোনদের জন্য। তো এই হচ্ছে আপনার, এটার উপরে একটা অফিসিয়াল অর্ডার খুব শীঘ্রই আসবে, আপনারা এটা পাবেন। তো আমি বলছি তাহলে মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। এটা ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন। আর আজকের ক্যাবিনেট যথারীতি, আজকে আপনারা জানেন আমাদের এই গভর্নমেন্টের ইলেকশনের আর মাত্র 20 দিন আছে। আজকে নিয়ে 21 দিন আছে। তো 21 দিন আগে অনেকগুলো আছে, প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ে যথেষ্ট এজেন্ডা থাকছে, অনেকগুলো এজেন্ডা থাকছে, সবগুলো আজকেও প্রায় 3 ঘন্টা মিটিং হয়েছে। মোট 13টা এজেন্ডা ছিল আজকের মিটিংয়ে। আমি এক এক করে পড়ছি, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমি বিস্তারিত বলবো। বাংলাদেশ বেসরকারি রপ্তানি, 1 নম্বর এজেন্ডা, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ব্র্যাকেটে রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবারও আমি বলি, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন উইদিন ব্র্যাকেট রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্য নেগোশিয়েবল, 2 নম্বর এজেন্ডা, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মানি লন্ডারিং, 2 নম্বর এজেন্ডা আবার বলি, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 3 নম্বর এজেন্ডা ছিল মানি লন্ডারিং প্রতিরোধ উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2026। এটাকে নিয়ে ডিসকাশন হয়েছে এবং এটা রিভিউ করার জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা আইন। তো এটাকে মানি লন্ডারিংকে প্রতিহত করার জন্য বাংলাদেশের থেকে প্রচুর বিভিন্নভাবে আপনারা দেখেছেন গত 16 বছরে, হাসিনার 16 বছরে কিভাবে টাকা চলে গেছে। তো সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটার জন্য এই আইনটা ছিল, বাট এটা আরও বিস্তারিত আলোচনার জন্য এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবার বলি, দি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 5 নম্বর,
জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবার বলি, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 6 নম্বর, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়ার খসড়া অনুমোদন হয়েছে। এগেন, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া এর খসড়া অনুমোদন হয়েছে। 7 নম্বর, তথ্য অধিকার অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবার বলি, তথ্য অধিকার অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 8 নম্বর, বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট BJEPA স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। আবার বলি, বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট BJEPA স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। 9 নম্বর, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2026-এর খসড়াটা আবারও আলোচনা হয়েছে এবং এটাকে আবার রিভিউ করার জন্য এটাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। 10 নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন হয়েছে। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন হয়েছে। 11 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আপনারা জানেন যে ঢাকার যে 7টি কলেজ যে আন্দোলন করছিলেন সেই বিষয়ে এটা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 12, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 13 নম্বর, আবার 12 নম্বর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 13 নম্বর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই ছিল 13টা এজেন্ডা। এখন আমি এর মধ্যে 11টাও অ্যাপ্রুভ হয়েছে এবং একটা আমার মনে হয় যে আমি আবারও বলি, এটা নীতিগত অনুমোদন হয়েছে, সেটা সম্ভবত তথ্য দিয়ে আমি এটা আপনাদেরকে জানিয়ে দিব। এটা চূড়ান্ত অনুমোদন হয় নাই, নীতিগত অনুমোদন হয়েছে, তথ্য অধিকার সম্ভবত। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটা আসলে 1996 সালে এই আইনটা করা হয়েছিল যাতে বাংলাদেশে প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন হয়, কিন্তু ওই আলোকে আপনারা জানেন ওই সময় কোরিয়ান ইপিজেড করা হয়েছিল, কিন্তু এর পরবর্তীতে দেখা গিয়েছে একটা মাত্র কোরিয়ান ইপিজেড। এরপরে পরবর্তীতে বাংলাদেশ গভর্নমেন্ট বেজা তৈরি করে, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি করে, ফলে ওই আইনটার আসলে প্রাসঙ্গিকতা আর থাকে না। তো এখন যেটা হচ্ছে যে কোরিয়ান ইপিজেডটা এখন বেজার সাথে, মানে বেজা এখন ওভারসাইট বডি হবে এই ধরনের প্রতিষ্ঠানের এক্সপোর্ট প্রসেসিং জোনের জন্য। তো এই আইনটা মানে আগের যে 96 সালের যে আইনটা, এটাকে রহিতকরণ করা হলো, মানে এটাকে স্ক্র্যাপ করা হলো। 2 নম্বর হচ্ছে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। এখানে আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে চেক ডিসঅনার হয়, অনেক রকমভাবে চেক ডিসঅনার হয়, এবং সেক্ষেত্রে যখন কেসগুলো যেটা হয় যে
কোর্টের যে এগুলো খুব মামলার জট তৈরি করে, এই মামলার জটটাকে মানে এত বেশি চেক ডিসঅনারের কেস আসছে, যেটা নিয়ে সত্যিকার অর্থে আমাদের যে লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট বা সিএমএম কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট, এগুলোতে এই মামলার জট তৈরি হয়। এই মামলার জটটাকে ছুটানোর জন্যই এখন যেটা করা হয়েছে যে একটা 5 লাখ টাকা বা তার তদন্ত হলে সেটা সেক্ষেত্রে জেলা যুগ্ম দায়রা জজ বা যুগ্ম মেট্রোপলিটন জাজ ইনারা দেখবেন, বা তার নিচেরটা ম্যাজিস্ট্রেট কোর্ট দেখবেন। এইরকম একটা করা হয়েছে। আপনারা সেন্ট্রাল ব্যাংকের সাথে বা ব্যাংকিং ডিভিশনের সাথে কথা বলে এটার ফার্দার আরও ডিটেলস জানতে পারবেন। 3 নাম্বার হচ্ছে মানি লন্ডারিং। আমি তো বলেছি এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে। সেটা অবশ্যই বাংলাদেশেতে প্রচুর টাকা বাইরে চলে যাচ্ছে, কিভাবে এটা প্রতিরোধ করা যায় এটা নিয়ে অনেকগুলো, এই লটা খুবই শক্তিশালী একটা ল, যাতে বাংলাদেশের থেকে কেউ বিদেশে টাকা না নিতে পারেন, মানে লন্ডার না করতে পারেন, সেটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে। এবং দেখা যাচ্ছে যে হিস্টোরিক্যালি যে অনেকভাবে অনেক লেয়ারিংয়ের মাধ্যমে নেওয়া, যে অনেকে অনেক বিভিন্নভাবে বিদেশে তার টাকাটা পার্কিং করেন। আর আপনারা জানেন শেখ হাসিনার সময় 234 বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে পাচার হয়েছে। তো এই পুরো টাকাটা তো একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকা। এই ধরনের বাংলাদেশ থেকে যদি কেউ এই ধরনের মানে সমুদ্র চুরি করে বিদেশে টাকা পাচার না করতে পারেন, সেটার জন্য এই আইনটা করা হয়েছিল। কিন্তু এটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে এইটার বিষয়ে আরও ফার্দার ডিসকাশনের দরকার আছে, আরও রিভিউয়ের দরকার আছে। তো সেই জন্য এইটা আর এই আজকে আর এটা অ্যাপ্রুভ হয়নি। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। আপনি জানেন বাংলাদেশে হাউস বিল্ডিং ফিনান্সের জন্য এটা হচ্ছে সবচাইতে পুরনো একটি প্রতিষ্ঠান, এবং এটার মাধ্যমে সরকারি মানে এটার মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। বাংলাদেশের প্রচুর মানে যখন 90s-এর দশকে, এই 80-র দশকে এটাই ছিল সবচেয়ে বড় মানে হাউস বিল্ডিং। আপনি জমি কিনবেন, প্লট কিনবেন বা কোনো ফ্ল্যাট কিনবেন সেটার জন্য, বা বাড়ি বানাবেন সেটার জন্য বড় মানে হাউস বিল্ডিং ফিনান্সিংয়ের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল এটা। কিন্তু ওভার দ্য ইয়ার্স এটার অবস্থা নেমে এসছে। এখন অনেকেই ব্যাংকে প্রাইভেট ব্যাংকের কাছ থেকে লোন নেন, অনেকে প্রাইভেট যেগুলো হাউস বা ফ্ল্যাট পারচেজ ফিনান্সিং যেগুলো অর্গানাইজ লিজিং কোম্পানি আছে তাদের কাছে দ্বারস্থ হন। তো এটাকে কিভাবে আবার শক্তিশালী করা যায়, এটা যাতে আরও বেশি মানুষকে লোন দিতে পারে, সেই জন্য এটার নতুন একটা অর্ডিন্যান্স করা হয়েছে। এর ফলে যেটা হচ্ছে যে এটার যেই মানিটা এরা আর্ন করে রিটেন করতো, সেটার একটা পুরো অংশই মানে প্রফিটের পরে পুরো অংশটাই সরকারের কাছে তারা ফেরত দিত, সরকারের কাছে চলে আসতো। তো ওরা এখন এটাকে রিটেন করতে পারবে। ফলে যেটা হচ্ছে যে তার লিকুইডিটির ক্রাইসিসটা কমবে এবং তার আরও সক্ষমতা বাড়বে। এই চিন্তা করে এই নতুন আইনটা করা হয়েছে। জুয়া প্রতিরোধ, এটা খুব ইম্পর্টেন্ট একটা আইন। এটা ছিল এজেন্ডা 5, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867-এর 8 ধারায় জুয়ার দণ্ড, জুয়ার প্রকারভেদ বিভিন্ন পরিমাপ বৃদ্ধি করে বর্তমান অধ্যাদেশের 3য় পরিচ্ছেদ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রযোজ্য ধারাসমূহ অন্তর্ভুক্তির মাধ্যমে এই লটাকে যুগোপযোগী করা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি জানেন যে বাংলাদেশে এখন জুয়ার মানে মানে অনলাইনে ছড়িয়ে গেছে। আগে যেই জুয়াটা যেটা ছিল মানে হাট বাজারে বা কেউ হাউজি খেলতেন, সেই ধরনের জুয়া এখন না। এখন জুয়াটা অনলাইনের মাধ্যমে এটা অনেক ক্ষেত্রে একদম সর্বব্যাপী হয়েছে। এইটাকে কিভাবে ঠেকানো যায়, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেইটার জন্য এই নতুন লটা করা হয়েছে। এবং অনেক ক্ষেত্রে এর মাধ্যমে যেটা হচ্ছে যে আপনি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে
টোটালাইজারের মাধ্যমে দূরবর্তী জুয়া ও অনলাইন জুয়া সামগ্রী, বাজি, পণ, বেটিং, বাজিকর, বুকমেকার, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, লটারি, হাউজিং, সর্বমোট 19টি প্রত্যয়ের সংজ্ঞায়ন করা হয়েছে। 19 প্রকারে যেভাবে জুয়া হয় সেটা সংজ্ঞায়ন করা হয়েছে। অপরাধের প্রকৃতি ভেদে 15 ধরনের জুয়া সাজার মানে 15 ধরনের সাজার বিধান রাখা হয়েছে। সাজাগুলো হচ্ছে অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ড ক্ষেত্রে 15 ধরনের সাজা। সর্বোচ্চ অর্থদণ্ড রাখা হয়েছে 10 লাখ টাকা, সর্বোচ্চ কারাদণ্ড রাখা হয়েছে 5 বছর। এবং এই অপরাধ পুনরাবৃত্তির জন্য এই অধ্যাদেশে বর্ণিত দণ্ডের দ্বিগুণ পর্যন্ত দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়ে গেছে। এই লটা হচ্ছে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এই লটা মানে চূড়ান্ত না, এটা নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা জানেন যে ক্রিকেটকে ঘিরে প্রচুর ম্যাচ ফিক্সিং হয় বা স্পট ফিক্সিং হয়। আমি নিজে ফর্মার স্পোর্টস রিপোর্টার ছিলাম, আমরা দেখেছি কীভাবে স্পট ফিক্সিং হয়। একটা ওভারের মধ্যেই দেখবেন যে অনেক ধরনের ফিক্সিং, অনেক ধরনের বেটিং হয়। তো এই জিনিসগুলোকে কমব্যাট করার জন্য আমাদের আইনগুলো আসলে যুগোপযোগী ছিল না। এই লর মাধ্যমে আইনগুলোকে যুগোপযোগী করা হলো, এবং এর ফলে যেটা হচ্ছে, বাংলাদেশের থেকে যারা এই ধরনের জুয়ার নেটওয়ার্ক তৈরি করবে, এটাকে সমূলে উৎপাদন করা সম্ভব হবে। এবং এর বিরুদ্ধে যথেষ্ট মানে শক্তিশালী ল করা হয়েছে, পিউনিটিভ মেজার নেওয়া হয়েছে, যাতে এইটাকে প্রতিরোধ করা যায়। আর এজেন্ডা 6 ছিল মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া। বাংলাদেশ ও মালয়েশিয়ার আইন, এর ফলে যেটা হবে যে বাংলাদেশ ও মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো পারস্পরিক সহযোগিতা ও যৌথ আইনি সহায়তার মাধ্যমে অপরাধ তদন্ত, অপরাধের পদ্ধতি, উপকরণ অনুসন্ধান, বাজেয়াপ্তকরণ ও মামলা দায়ের সংক্রান্ত কার্যক্রমের তারা শেয়ার করতে পারবেন অনেক ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে জয়েন্টলি তারা কমব্যাট করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল, জানেন আপনারা। এটার মূল কারণ হচ্ছে, আমাদের তো প্রচুর ভাই বোন মালয়েশিয়ায় চাকরি করেন, কাজ করেন, লাখ লাখ ভাই বোন। তাদের মানে মালয়েশিয়ার সাথে আমাদের একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ আছে। তাহলে এই দুই দেশ মিলে আমাদের একটা এই পারস্পরিক এই ল এনফোর্সিং এজেন্সিগুলো পারস্পরিক সহযোগিতা দোয়ার উন্মোচিত হবে এটার কারণে। আর হচ্ছে যে আরটিআই মানে 7 নাম্বার যেটা ছিল তথ্য অধিকার আইন, এটা একটু অ্যামেন্ড করা হচ্ছে। এটা খুব ম্যাসিভ বড় চেঞ্জ না। যেটা হয়েছে যে এখানে তথ্য অধিকার এর বিষয়ে সংজ্ঞা ভালোভাবে নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে। সূচিপত্রটা দেওয়া হয়েছে কি কি বিষয়ে আপনি তথ্য অধিকার আইনের আওতায় আসবে, এবং আপনার রিপোর্টটা কিভাবে করবেন, সেগুলো বিষয়গুলি ভালোভাবে এখানে এসছে। এর ফলে বাংলাদেশের তথ্য অধিকারে মানুষের যে মানে তথ্যের উপর যে অধিকার, সেটা সাংবাদিক হোক বা অন্য আদার সিটিজেন, তার উপরে যে এটা আরও আমরা বলবো যে আরও তার অধিকারটা আরও স্ট্যাবলিশ হলো। বাংলাদেশ জাপান 8 নম্বর এজেন্ডা, বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটা আমরা বলবো এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক একটা এগ্রিমেন্ট। এইটার কারণে এর ফলে যেটা হবে যে বাংলাদেশের সাথে, এখন তো জাপানের সাথে আমরা এগ্রিমেন্ট করলাম, বাট ইভেনচুয়ালি যেভাবে তাদের সাথে নেগোসিয়েশন করা হয়েছে, ইপিএ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এর ফলে অন্যান্য অনেক দেশের সাথে একই টিম, আমাদের টিমটা সক্ষম হয়েছে তারা ট্রেড নেগোসিয়েশনের জন্য। তারা এখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সাথে, যাদের সাথে আমাদের খুব ভালো ট্রেড হয়, তাদের সাথে এখন আমরা ট্রেড নেগোসিয়েশন করতে পারবো। তাদের কাছ থেকে আমরা ডিউটি ফ্রি এক্সেস পাওয়ার একটা আশা আমাদের আরও বাড়বে, এবং সামনে আমাদের ট্রেডের জন্য এটা একটা বড় দুয়ার উন্মোচিত হবে। বাংলাদেশের আপনি জানেন এক্সপোর্ট আমরা ডাইভার্সিফাই করতে চাচ্ছি, মার্কেট ডাইভার্সিফাই করতে চাচ্ছি, এইটার কারণে এটা বাড়বে। তো বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপটা অনেক দিন ধরে এটা নেগোসিয়েশন হচ্ছে। তার মধ্যে 8টা মিটিং হয়েছে আমাদের
বাণিজ্য অ্যাডভাইজার এবং বাণিজ্য সচিবের নেতৃত্বে, এবং 22শে ডিসেম্বর 2025-এ যৌথভাবে শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজার এবং মোতেজি তোশি মিটসু জাপানের ফরেন মিনিস্টার, তারা ডিক্লেয়ার করেন যে এই নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। এবং এলডিসি হিসাবে এই প্রথম বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সাথে চুক্তি করছে। এর ফলে বাংলাদেশের 7,379টি, আবার বলি 7,379টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক ডিউটি ফ্রি এক্সেস সুবিধাদি পাবে। আর জাপান তার 1,039টি পণ্যে বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত ডিউটি ফ্রি এক্সেস পাবে, মানে প্রবেশাধিকার পাবে। উল্লেখ্য, 1,029টি পণ্যের উপরে বর্তমানে MFN মোস্ট ফেভার নেশন ট্যারিফের হার 0% ও 1% রয়েছে। আর এর ফলে যেটা আমাদের আরও লাভ হচ্ছে যে এর ফলে RMG, আমাদের মেইন এক্সপোর্ট আইটেম তো RMG, রেডিমেড গার্মেন্টস, জাপানের বাজারে এর ফলে আমাদের ডিউটি ফ্রি এক্সেস থাকবে। আর জাপান বাংলাদেশের জন্য তারা 120টি সার্ভিস সেক্টর ওপেন করবে। আর একটা অনেকের একটা ধারণা যে বাংলাদেশ আর জাপানের সাথে যেই ধরনের আমরা তাদেরকে যেই ধরনের ডিউটি ফ্রি এক্সেস দিয়েছি, এর কারণে আমাদের রেভিনিউ, আমরা তো কাস্টমস ডিউটি পাই যেগুলো পণ্য আমদানি হয়, সেগুলোতে রেভিনিউ কমে যাবে কিনা। তো আজকের মিটিংয়ে বলা হয়েছে সেই রকম রেভিনিউ এরোশন আমরা আশঙ্কা দেখছি না, হবে না। আর এই ছিল এটা। আর এটার ফলে আর একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা অলরেডি কয়েকটা দেশের সাথে আমরা ফ্রি ট্রেড নেগোসিয়েশন করছি। তার মধ্যে সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, সাউথ কোরিয়া আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে FTA করতে চাচ্ছে, ইভেন ইউএসের সাথেও আমাদের এক ধরনের ট্যারিফ রিলেটেড নেগোসিয়েশন চলছে। তো এই যে এগ্রিমেন্টটা জাপানের সাথে করা হলো, এইটার সুবিধাদি মানে আমরা সবগুলো এই এক্সপিরিয়েন্সটা আমরা এই প্রত্যেকটা দেশের সাথে যাদের সাথে আমাদের এখন নেগোসিয়েশন হচ্ছে, এইটা আমরা কাজে লাগাতে পারবো। ফলে যেটা হবে যে আমরা যদি এলডিসি থেকে উত্তরণ হই, তখন তো একটা প্রশ্ন উঠবে যে বাংলাদেশকে কি ডিউটি ফ্রি এক্সেস দিবে কি না এই রিচ কান্ট্রিগুলো। তখন আমরা এই যে বায়োলেটারাল নেগোসিয়েশনের মাধ্যমে তাদের মার্কেটে আমরা এক্সেস পাবো, ডিউটি ফ্রি এক্সেস পাবো, এবং এটা সক্ষমতা হলো। এবং আজকে যেই টিমটা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে যেই টিমটা এই নেগোসিয়েশন করেছে, তাদেরকে ক্যাবিনেট স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছেন। আর এটার একটা মানে আমাদের যারা রাইভাল গ্লোবালি, যেমন ভিয়েতনাম, আপনি যদি ভিয়েতনাম নিয়ে সার্চ দেন দেখবেন যে ভিয়েতনাম এইরকম এগ্রিমেন্ট করেছে ডজনেরও বেশি, কয়েক ডজন। তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে, আমরা অনেক দেরিতে শুরু করেছি। হোপফুলি আমরা উই ক্যান মেক আপ লস টাইম। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন হয়েছে। এইটা আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা বাংলাদেশের আপামর জনসাধারণকে এটার জনসাধারণ বেনিফিট পাবেন। বিশেষ করে বাংলাদেশের প্রায় 60 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই পোলট্রি শিল্পের সাথে তারা ইনভলভ আছেন, যার মধ্যে 40% হচ্ছে নারী। এবং আপনারা জানেন পোলট্রি খাত যথেষ্ট এখন গুরুত্বপূর্ণ একটা খাত। আমাদের জিডিপির এটা প্রায় 2% এটার অবদান, এবং প্রতি বছর এটার গ্রোথ 3%-এরও বেশি, 3.19%। তো এর ফলে যেটা হবে যে আমাদের ছোট খামারিদের ইন্টারেস্ট, আপনি জানেন পোলট্রি খাতে এক ধরনের কনসলিডেশন হচ্ছে, বড় খামারিরা অনেক বড় হচ্ছেন, আর ছোট খামারিরা অনেক ক্ষেত্রেই লসের শিকার হন। অনেক ধরনের তারা মার্কেটে তাদের অবস্থানটা অনেক ক্ষেত্রে নড়বড় হয়ে যায় মাঝে মধ্যেই। তো এর ফলে যেটা হবে যে ছোট খামারিদের ইন্টারেস্টটা প্রোটেক্ট থাকবে, অ্যান্টিবায়োটিকের ইউজ কন্ট্রোল করা যাবে, আর রিএমার্জিং রোগ শনাক্তকরণ করা যাবে,
12টি বিষয়কে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আহ, অনেকগুলো বিষয়, যেমন কোল্ড চেন, আমাদের চিফ অ্যাডভাইজার কোল্ড চেনের কথা বলেন। তাতে হয় কি, ক্ষুদ্র খামারিরা তারা যখন একটা পণ্য হারভেস্ট টাইমে নিয়ে আসেন, অনেক সময় দেখা যায় যে পণ্যর মূল্য কমে যায় মার্কেট গ্লাট হওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে কোল্ড চেন তাদেরকে প্রোটেকশন দিবে। ওষুধের মান নিয়ন্ত্রণ করা যাবে। প্রত্যেকটা এই খাতে আপনি সার্ভেলেন্সটা জরুরি, এবং সার্ভেলেন্স জোরদার করা হবে। আর এখানে গ্রামীণ পোলট্রি শিল্পের উপরে স্পেশাল এমফাসিস দেওয়া হয়েছে, এবং ক্ষেত্র বিশেষে সংকট দেখা দিলে প্যারেন্ট স্টক আনা যাবে। আর দেশীয় জাত সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ডিম ও মাংসের বাজার। আপনি জানেন বাংলাদেশে 2500 কোটি ডিম উৎপন্ন হয়। ডিমের প্রতি বছর উৎপন্ন তো হয় না, প্রতি প্রোডাকশন হয়। আর এর ফলে এই মূল্য স্থিতিশীল থাকবে, এবং আপনি জানেন পোলট্রি শিল্পে মানে ভ্যালু এডেড প্রোডাক্ট, আরও অনেক নতুন নতুন প্রোডাক্ট আসবে। আর এক্ষেত্রে আন্তর্জাতিক মান, যেমন HACCP বা ISO অর্জনের মাধ্যমে রপ্তানি সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর আরেকটা বড় এখানে ছিল যে পোলট্রি শিল্পের সবচেয়ে বড় যেটা কস্ট, সেটা হচ্ছে ফিড 70% কস্ট। মানে আপনার একটা মুরগি আপনি যদি রেস করতে যান, তো এখন এই পোলট্রি শিল্পে ফিডের দাম কমানোটা একটা বড় একটা ইস্যু, যারা ছোট খামারি। তো ফিডের দাম কমানো যায় কিভাবে, সেটার উপরে স্পেশাল জোর দেওয়া হয়েছে। এই ছিল। আর 3টা সম্পূরক এজেন্ডা ছিল। একটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর ছিল ওই বেসরকারি এমপিওভুক্ত টিচারদের তো সেই বিষয়ে আমি একটু ওদের প্রেস লিস্টটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2026 অনুমোদিত হয়েছে। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। আচার্য হিসাবে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দিবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে। নেতৃত্ব দিবেন একজন হেড অফ স্কুল। সংযুক্ত কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে। অধ্যাদেশে আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষার্থীদের জন্য সহ পাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিশেষ বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা বিশেষ চাহিদার ভিত্তিতে বৈষম্য ছাড়া দেশি বিদেশি সকল উপযুক্ত শিক্ষার্থীর ভর্তি ও ডিগ্রি অর্জনের সুযোগ নিশ্চিত করার বিধানও সংযোজিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনে করে এই সিদ্ধান্ত সাতটি কলেজের দীর্ঘমেয়াদী প্রশাসনিক জটিলতা দূর করতে সহায়ক হবে এবং রাজধানীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সমন্বিত, আধুনিক ও গবেষণা সমৃদ্ধ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবে। আন্তর্জাতিক মান অনুযায়ী শিক্ষা, গবেষণা ও মূল্যায়ন নিশ্চিত করতে ইউজিসি নিয়মিতভাবে তদারকি করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। অধ্যাদেশ অনুমোদনের ফলে ঢাকার উচ্চশিক্ষা ব্যবস্থার একটি নতুন ধারা সূচিত হলো, যা ভবিষ্যতে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আর বাকি যে দুইটা বেসরকারি সেটা বেসরকারি আর বাকি যেই দুই অধ্যাদেশ যেটা জারি হয়েছে সেটার উপর আমরা আপনাদেরকে প্রেস রিলিজ ইস্যু করবো, আপনারা পাবেন। না, এইটা আমি কালকে কিন্তু ভালোভাবে এটা এক্সপ্লেন করেছি। এবছর তো রেফারেন্ডাম হচ্ছে, ঠিক না? রেফারেন্ডামের যে ভোটটা সেটা তো একই সাথে গণনা হবে, তো সেই জন্য এটা সময় নেবে। আবার আপনারা পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন 15,33,000 মানুষ, তো এখন 15,00,000 তাদের পোস্টাল ব্যালটটা আসবে, সেটা আপনি খাম খুলবেন, খুলে আবার ওইটাকে আপনি আবার রিটার্নিং অফিসারের ওইখানে এটা গণনা হবে। এই পুরো প্রসেসটাই আপনার একটু ডিলে হবে। এটাই সেই জন্য আমরা আগেই সবাইকে জানিয়ে রাখছি, কেননা ওই দিন দেখা গেলো যে একটু দেরি হচ্ছে দেখে অনেকে অস্থির হয়ে পড়তে পারেন। তো আগেই সবাইকে জানানো যে এই বছর আপনার মনে রাখতে হবে যে এই বছর শুধুমাত্র পার্লামেন্টারি ইলেকশনই হচ্ছে না 12 তারিখে, ওই দিন একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্ডাম হচ্ছে। না, এটা আইনটা তো এই জন্যই করা হলো, এখন আইনের মধ্যে এটা এসছে। তো আমরা আশা করছি যে আমাদের যারা এজেন্সিগুলো আছেন, আমাদের সেন্ট্রাল ব্যাংক বলেন বা ফিনান্স মিনিস্ট্রি বলেন বা ব্যাংকিং ডিভিশন বলেন বা আইসিটি মিনিস্ট্রি বলেন, বিটিআরসি বলেন, সবাই এখন এই বিষয়ে এখন খুব ভালোভাবে নজর দিবেন। এবং জুয়ার যেগুলো অ্যাপস আছে অনেকগুলো আমরা নামিয়েছি, আর কয়েকশো জুয়ার অ্যাপস আমরা এটাকে রিমুভ করেছি। তারপর দেখা যাচ্ছে যেগুলো এমন যে বারবার এসে পড়ে, তো এই বিষয়ে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে এই লটার কারণে। এইটা পিবিআই কাজ করছে, পিবিআই এটা নিয়ে শক্তিশালী একটা টিম কাজ করছে। এখন তাদের কাছ থেকে যদি আপডেট নিয়ে আমি নেক্সট মিটিংয়ে আপনাদেরকে নেক্সট প্রেস কনফারেন্সে আমি এটা আপনাকে আপডেট দিতে পারবো তারা কোন পর্যায়ে আছে। আসলে অনেক ধন্যবাদ। মোস্তফা মল্লিক বলছিলাম। গতকালকে যদিও বিস্তারিতভাবে আলোচনা করেছেন, এরপরে আর বড় ধরনের কোনো প্রশ্ন থাকার কথা নয় নির্বাচন নিয়ে, তারপরও আজকে নির্ধারিত যে বিষয়গুলো অনুমোদন হয়েছে বা হয়নি, এর বাইরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আবার কিছু বলেছেন কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে যে হাবুটের পক্ষে তো সরকার নিজেই প্রচারণা চালাচ্ছে, এক্ষেত্রে সরকার লিগ্যাল ব্যাখ্যাও দিয়েছে, এই ক্ষেত্রে সরকারের প্রচারণায় কিরকম ব্যয় হচ্ছে? ধন্যবাদ। সরকার বিভিন্ন অ্যাডভাইজার সারা দেশব্যাপী ঘুরছেন, তারা হ্যাঁ ভোটের বিষয়ে ক্যাম্পেইন করছেন। এক্ষেত্রে ব্যয়ের তো তেমন কিছু আমি দেখছি। আজকে তো ওই যে আপনাদের জন্য গুড নিউজ, নির্বাচন উপলক্ষে আপনাদের 11ই ফেব্রুয়ারি ছুটি, এবং আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য 10 ও 11 ছুটি, মোট 3 দিন ছুটি, 10, 11, 12। আপনার জন্য 11 এবং 12। আপনারা নিজেদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি নিয়ে নেন। এনি আদার কোশ্চেন? অবশ্যই অবশ্যই আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দেয়। আমাদের বক্তব্য স্পষ্ট, উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা, উনি এমন হেন কোনো হিউম্যান রাইটস অ্যাবিউজ নাই যে করেন নাই। তারপরে উনি কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকটা তার যে রেসপন্স তারা 12ই ফেব্রুয়ারি দিবেন। তার যে তার এখনো যদি তার অ্যারোগেন্স দেখেন, একটা ম্যাস মার্ডারার, একটা দুইটা নাকি, হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে, অর্ডার দিয়েছে সে। এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি কথা বলবে। থ্যাংক ইউ।